প্রথমেই জানিয়ে দেব, ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ইসরায়েলে নামল 1 ডজন মার্কিন F-22 যুদ্ধবিমান। এরপর জানিয়ে দেব, গাজায় নেতানিয়াহু সরকারের জাতিগত নিধনের মধ্যে ইসরায়েলে গেলেন নরেন্দ্র মোদী। তারপর জানিয়ে দেব, রমজানে ইসরায়েলি খেজুর বয়কটের ডাক কলকাতার ব্যবসায়ীদের। সর্বশেষ জানিয়ে দেব, ওয়াশিংটনে ছুরিকাঘাতে নিহত 4, পুলিশের গুলিতে প্রাণ গেছে হামলাকারীরও। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানান এবং নতুন খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে অন্তত 12টি মার্কিন F-22 যুদ্ধবিমান অবতরণ করেছে। গত মঙ্গলবার বিমানগুলো অবতরণ করেছে বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কান। মঙ্গলবার কানের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েনের অংশ হিসেবে আজ বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলের ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে 12টি মার্কিন F-22 যুদ্ধবিমান অবতরণ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এগুলো বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধবিমানগুলোর অন্যতম। কেবল যুক্তরাষ্ট্রের কাছেই এগুলো রয়েছে। অন্যান্য অভিযানের পাশাপাশি এই বিমানগুলোর অন্যতম কাজ হল শত্রুর সীমানায় অনুপ্রবেশ করা এবং আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা অকেজো করে দেওয়া। পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পটভূমিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বুধবার 2 দিনের সফরে ইসরায়েল পৌঁছেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের ঝুঁকির মধ্যে এই সফরে গেলেন তিনি। অন্যদিকে ইসরায়েলও ফিলিস্তিনে জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে। এসব কারণে মোদীর এই সফরকে দেশ দুটির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ হিসেবে দেখা হচ্ছে। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে 2017 সালে নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়েছিলেন। তখনও ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। প্রায় 9 বছর পর 2 নেতা এখনও ক্ষমতায় রয়েছেন। একে অপরকে বন্ধু হিসেবে সম্বোধন করা মোদী ও নেতানিয়াহু এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন। ইসরায়েল বর্তমানে তাদের সামরিক সংক্রান্ত সরঞ্জামের রপ্তানি বৃদ্ধির চেষ্টা করছে। ইসরায়েল সরকারের একজন কর্মকর্তা জানান, মোদীর এই সফর অনেক ক্ষেত্রে নতুন অংশীদারিত্বের পথ খুলে দেবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, 2 দেশের সম্পর্ক এখন অনন্য এক উচ্চতায় পৌঁছানোর অপেক্ষায়। মোদী ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন এবং হোলোকাস্ট স্মৃতিসৌধ ইয়াদ ভাশেমে শ্রদ্ধা জানাবেন। তবে আগামী বৃহস্পতিবার 26 ফেব্রুয়ারি জেনেভায় নির্ধারিত 3য় দফার আলোচনার আগে তিনি সতর্ক করে দেন যে ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান উল্লেখ করেন, তার দেশ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সুইজারল্যান্ডে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2য় দফার পরোক্ষ আলোচনা গত মঙ্গলবার শেষ হয়েছে। ওমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনায় ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। জেনেভায় পরবর্তী দফার আলোচনা নির্ধারিত থাকলেও যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। এই আলোচনায় ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আজ ইউক্রেন যুদ্ধের 4 বছর পূর্তিতে এসেও যুদ্ধ এখনও অব্যাহত। এই যুদ্ধ নাৎসি জার্মানির বিরুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যুদ্ধের চেয়েও দীর্ঘস্থায়ী হয়েছে। ইয়েলেৎসে পা রাখলে যুদ্ধের সেই ক্ষতগুলো স্পষ্ট ফুটে ওঠে। ইয়েলেৎসের একটি 9 তলা ভবনের এক পাশে বিশাল এক দেওয়ালচিত্র। সেখানে ফুটে উঠেছে 5 জন রুশ সেনার মুখ। তারা সবাই স্থানীয় বাসিন্দা যারা ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন। রুশ কর্তৃপক্ষ তাদের এই বিশেষ সামরিক অভিযানে কতজন হতাহত হয়েছে তার সঠিক কোনো তথ্য প্রকাশ করে না। তবে রণক্ষেত্রে রাশিয়া যে বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তা এখন গোপন কিছু নয়। ওই এলাকার বাসিন্দা ইরিনার অভাবের সঙ্গে নিত্যযুদ্ধ। তিনি বলেন, জিনিসের দাম আমাদের পিষে ফেলছে, টিকে থাকাটাই এখন ভীষণ কঠিন।
বাজেট ঘাটতি বাড়ছে এবং অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার ভ্যাট 20% থেকে বাড়িয়ে 22% করেছে। এই অতিরিক্ত অর্থ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় করা হবে। রুশ রাষ্ট্র টেলিভিশন জনগণকে ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা এখন এই চাপে পিষ্ট হচ্ছেন। ইয়েলেৎসের একটি বেকারিগুলোতেও অর্থনৈতিক মন্দা আর কর বৃদ্ধির ধাক্কা লেগেছে। একটি বেকারির মালিক আনাস্তাসিয়া বাইকোভা বলেন, আমাদের দাম বাড়াতে হয়েছে, কারণ বিদ্যুৎ বিল, ভাড়া সহ সবই বেড়ে গেছে। সুন্দর আগামীর প্রত্যাশা। ইয়েলেৎস থেকে 1 ঘণ্টার দূরত্বে আঞ্চলিক রাজধানী লিপেতস্ক, সেখানেও যুদ্ধের স্মৃতিচিহ্ন আরও প্রকট। সেখানে নিজের অ্যাপার্টমেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে ইভান পাভলোভিচ এখন যুদ্ধ নয়, বরং একটি ফুটো পাইপ নিয়ে বেশি চিন্তিত। দেওয়ালের কোণে বরফ জমে আছে, লিফটও কাজ করছে না। তিনি ভীষণ ক্ষুব্ধ, কারণ কেউ এটি মেরামত করতে আসেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বিদ্যুৎ বিল নিয়েও তার অনেক ক্ষোভ। ইভান বললেন, বিশেষ সামরিক অভিযান চমৎকার একটি বিষয়। সমস্যা শুধু জিনিসের দাম বেড়েই চলেছে। পেনশন বাড়ে ঠিকই, কিন্তু জিনিসের দাম বাড়ে তার চেয়ে বেশি। তাহলে আমার লাভ কি হলো? কিছুই না। রাশিয়ার সাধারণ মানুষ অনুভব করছেন জীবন দিন দিন কঠিন হয়ে উঠছে, কিন্তু খুব কম মানুষই বিশ্বাস করেন যে এটি পরিবর্তন করার ক্ষমতা তাদের হাতে আছে। যুদ্ধ যখন 5ম বছরে পা রাখছে, মানুষের মনে তখন আশাবাদ খুব সামান্যই। এখানকার অনেকেই এখন নিজেদের গুটিয়ে নিয়েছেন, শুধু অপেক্ষায় আছেন এক সুন্দর আগামীর প্রত্যাশায়। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছিল। এরই জের ধরে 2024 সালের 9 ডিসেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহরের হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের ওপর হোটেলে অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার পর 2025 সালের ডিসেম্বর মাসে তা পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞায় রূপ নেয়। আরোপিত সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সোমবার 23 ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, GSHWA। বিবৃতিতে বলা হয়েছে, এর আগে 2024 সালের ডিসেম্বরে অ্যাসোসিয়েশন প্রাথমিকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা ভিসা কেন্দ্র বন্ধ হওয়ার পর 2025 সালের ডিসেম্বরে সব ধরনের ভ্রমণকারীর জন্য হোটেলে অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পর্যায়ে পৌঁছায়। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় শিলিগুড়ির হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটক ও দর্শনার্থীরা এখন কক্ষ বুকিং করতে পারবেন। বিবৃতিতে GSHWA বলেছে, পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জুড়ে সদস্যভুক্ত হোটেলগুলোতে বাংলাদেশি নাগরিকদের অবস্থান সংক্রান্ত সব ধরনের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ তাৎক্ষণিকভাবে তুলে নেওয়া হয়েছে। গত 17 ফেব্রুয়ারি বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার গঠনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ওই দিন তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসনের অবসান ঘটে। বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি পুনর্মূল্যায়নের পর গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সদস্য হোটেল মালিকদের বাছে আনুষ্ঠানিকভাবে ভোটাভুটির আয়োজন করে। ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ মেম্বার পুনরায় বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং শুরু করার পক্ষে মত দেন। অ্যাসোসিয়েশন বাংলাদেশি অতিথিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও জোর দিয়ে বলেছে, ভারতের নিরাপত্তা ও মর্যাদা সবার আগে। ভবিষ্যতে কোনো অসম্মানজনক বা উস্কানিমূলক ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নিতে তারা দ্বিধাবোধ করবে না।